আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি 15টি কোম্পানি নিয়ে একটি বিস্ফোরক মতো একটি কঠিন বাস্তব সত্য এবং আহ, বিনিয়োগ বাজারে যে ছলচাতুরি অভিনয় চলে তার দৃষ্টান্ত স্বরূপ আমি হাতে কলমে আপনাদেরকে দেখাবো। কোম্পানিগুলোর নাম শুনবেন, পাশাপাশি শুধুমাত্র এই কোম্পানির ক্ষেত্রেই শুধুমাত্র এই বিষয়গুলো প্রযোজ্য নয়, আপনি প্রত্যেকটি কোম্পানির ক্ষেত্রেই এই বিষয়গুলো প্রযোজ্য। আমি উদাহরণস্বরূপ 15টি কোম্পানি আজকে হাতে নিয়েছি, সেটা শুধুমাত্র আপনাদেরকে অ্যাকনোলেজমেন্ট বা আপনাদেরকে এর সঠিক তথ্য প্রমাণস্বরূপ উদাহরণস্বরূপ দেওয়ার জন্য আমি এই 15টি কোম্পানি নিয়েছি। আজকে আমি বেশ কিছু জেড ক্যাটাগরি কোম্পানি নিয়েছি, কিছু বি ক্যাটাগরি কোম্পানি নিয়েছি, কিছু এ ক্যাটাগরি কোম্পানি নিয়েছি। কেন এই কোম্পানিগুলো নিয়ে বিনিয়োগকারীদের সাথে এই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন, অর্থ উপদেষ্টার দায়িত্ব রয়েছেন, কমিশনার রয়েছেন, তারা কি ধরনের কোম্পানির মাধ্যমে যোগ সাজস করে আমাদের বিনিয়োগ বাজারকে প্রতিনিয়ত একটি জরাজীর্ণ বন্দির মধ্যে ফেলে দিয়েছে এবং কিভাবে ক্লিক বাইট নিউজের মাধ্যমে বাজারকে অস্থিতিশীল করে ফেলে এবং কিভাবে বিনিয়োগকারীদের কাছ থেকে শেয়ারগুলো হাতিয়ে নিয়ে পরবর্তী দাম বৃদ্ধি করে, তার উদাহরণস্বরূপ এই 15টি কোম্পানি। পাশাপাশি এই 15টি কোম্পানি গত 1-2 সপ্তাহ ধরে বাজারে একটি ভালো একটা প্রভাব ফেলেছে। আমি আবার অনুরোধ করছি যে আমার এই ভিডিওর মাধ্যমে কেউ কেনা বেচার সিদ্ধান্ত নেবেন না, আপনার সিদ্ধান্তে আপনি কেনা এবং বেচার সিদ্ধান্ত নেবেন। আমি শুরু করছি। প্রথমে ধরে নিই আফতাব অটল। আমি প্রথমে নিয়েছি আফতাব অটল। এটা ক্লোজিং প্রাইস ছিল আজকে 35 টাকা 80 পয়সা, আজকে দাম বৃদ্ধি পেয়েছে 80 পয়সা, লেনদেন হচ্ছে 6,14,000। আপনারা জানেন যে আফতাব অটলকে বেশ কিছুদিন আগে, আপনার 3 থেকে 4 দিন আগে এটাকে জেড ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হয়েছে। এই ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে সরাসরি নিয়ে যাওয়া হলো। আমি গতকাল ভিডিওতে এই ব্যাপারে তীব্র নিন্দা প্রতিবাদ করেছি। আমি বলেছি কেন একটি কোম্পানিকে এই ক্যাটাগরি থেকে সরাসরি জেড ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হলো, এবং দুঃখজনক হলেও সত্য যে এই ধরনের কোনো বড় ধরনের একটা ম্যাসিভ কার্যক্রমের ক্ষেত্রে বিএসইসি একদম নীরব ভূমিকা পালন করছে। কিন্তু দেখুন, জেড ক্যাটাগরিতে স্থানান্তর করার পর এর দাম বৃদ্ধি পাচ্ছে, দেখছেন আজকে প্রায় 80 পয়সা দাম বৃদ্ধি পেয়েছে। আমি এই মাধ্যমে বলতে চাই, যেখানে কিছু নিউজ তারা এখানে ক্রিয়েট করে, ঠিক আছে, এইগুলোর মাধ্যমে তারা এই শেয়ারগুলোকে হাতিয়ে নিবে এবং শেয়ারগুলোকে হাত বদল করার পর তারপরে আবার একটা নিউজ দিয়ে আমাদের বিনিয়োগকারীদেরকে অস্থির করে তুলবে, এরপরে আবার একটা নিউজ দিয়ে তারা দাম বাড়িয়ে দিবে। এখন তারা হাতিয়ে নিবে, পরবর্তী দাম তার বাড়িয়ে দেবে। আফতাব অটল একটা কথা বললাম। দ্বিতীয়ত একটা হচ্ছে যে ফ্যামিলি ট্যাক্স নিয়ে আমি কথা বলছি। ফ্যামিলি ট্যাক্স আজকে ডেলং হল্টেড ছিল। এটার হেড অফিস বন্ধ আছে, বোর্ড মিটিং নাই, বাট আজকে 28,09,000 শেয়ার হাত বদল হয়েছে। এটা ডিজিট ক্যাটাগরি কোম্পানি। বেশ কয়েকবার আমি দেখেছি লাস্ট জানুয়ারিতে এবং ফেব্রুয়ারি শুরুর দিকে অ্যাজ ওয়েল অ্যাজ ডিসেম্বরে আমি দেখেছি বেশ কয়েকবার, কিন্তু এটা হল্টেড হয়ে আবার একটা ফালিয়ে দেয়, দাম কমে দিয়ে। সুতরাং আজকে ডেলং হল্টেড ছিল। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমরা রবিবার দিয়ে দেখবো। নিশ্চয়ই ভিতরে কোনো নিউজ তৈরি হওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে যে ফেওলেটেক্সকে, যদিও আমরা যতটুকু জানি ফেওলেটেক্সের একটি লাইন সম্ভবত চালু আছে, একটি লাইন। এখন যদি সেটাকে তারা একটি নিউজ দিয়ে দেয় যে একটি কার্যক্রম চালু আছে বা এই ধরনের একটা নিউজ দেওয়া মাত্র কিন্তু আমরা যারা বিনিয়োগকারী আছি আমরা কিন্তু সেখানে হুমড়িকে পড়ে যাই। তো আমি আপনাদেরকে যে বিষয়টা অনুরোধ করবো যে এখন যদি কোনো শেয়ারকে আপনি ম্যাচিউর পর্যায়ে নিয়ে যেতে চান বা আপনি যে কোম্পানিতে বিনিয়োগ করবেন, ধীরে ধীরে যদি আপনি সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, যদি আপনার ক্রমান্বয়ে আপনি যদি সেটাকে স্টক করতে পারেন, তাহলে কিন্তু ফাইনালি আপনি ভালো কিছু করতে পারবেন। এশিয়াটিক ল্যাব, আপনারা জানেন যে এশিয়াটিক ল্যাব এই কোম্পানিকে কি করেছে সরাসরি, আমি আপনাকে জানাই যে আজকে ক্লোজিং প্রাইস ছিল 38 টাকা এবং আজকে নেগেটিভ হচ্ছে 1.30 পয়সা। আমি আপনাদেরকে গতকাল ভিডিওতে বলেছি যে এশিয়াটিক ল্যাবকে কি করেছে সরাসরি জেড ক্যাটাগরি থেকে এই ক্যাটাগরিগুলো স্থানান্তর করা হয়েছে। যদিও সেটাকে এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে, কিন্তু দাম কিন্তু ফালাই দিচ্ছে, 1.30 পয়সা দাম এসেছে এবং লেনদেন হয়েছে 10,20,000। এগুলো কিন্তু পয়েন্ট, এই পয়েন্টগুলো আপনার মাথায় রাখবেন। আমি শুধু এই পয়েন্টগুলো এই কোম্পানির সাথে শুধু বলছি না, এই পয়েন্টগুলো, এই দিকগুলো, এই বিশেষ
বিশেষ নিউজগুলো প্রত্যেকটি কোম্পানির সাথে আপনি মিলে দেখবেন যে কোম্পানিতে আপনার বিনিয়োগ রয়েছে। যখন কোনো নিউজ আসবে সেটাকে গভীরভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। এই নিউজটা কেন আসলো, এই নিউজটা কেন দিচ্ছে, ইপিএস কেন এই সময় ফালায় দিতেছে, 10% ডিভিডেন্ড দেওয়ার পর আবার ইপিএস কেন কম দেখায়, মানে আপনি এখন ফালায় দেন, দাম আপনি ছেড়ে বের হয়ে যান, তারা কেউ হান্টিং করবে। ঠিক আছে। ইফাদ অটো, ইফাদ অটো দেখুন, এখানে একটা মজার একটা চিত্র আপনার তুলে ধরি। আজকে ক্লোজিং প্রাইস হচ্ছে 24 টাকা 40 পয়সা, আজকে নেগেটিভ হচ্ছে 90 পয়সা। আমি ইফাদ অটো নিয়ে সেভারাল টাইম আপনাদের সাথে আমি বিবৃতি দিয়েছি, 17 টাকা থেকে 18 টাকা থেকে শুরু করে আমি কথা বলে আসছি আপনাদের সাথে। বেশ কয়েকদিন হল্টেড ছিল, লাস্টেড আজকে লেনদেন হয়েছে 10,92,000। আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে যে ইপিএস দেখানো হয়েছে 2024 জুলাই থেকে ডিসেম্বরের, এখানে ইপিএস দেখানো হয়েছে 46 পয়সা এবং লাস্ট 2023-তে সেটা ছিল 2 পয়সা। সো এই দেখুন, এই ইফাদ অটোকে ফালায় দিয়েছিল অনেক কিছু করার পর আবার এই 20 টাকা থেকে কিন্তু 25-26 টাকার মধ্যে নিয়ে এসেছে, নিয়ে এসে পর আবার কিন্তু বাড়ি খাওয়াইতেছে। আমরা অনেকেই আছি চুপচাপ বসে থাকি, আবার অনেকে আছে কিন্তু বের হয়ে যায়। এই যারা বের হয়ে যায় আমাকে ধরা খেয়ে যায়। আপনি আপনার টার্গেট প্রাইসে যদি আপনি প্রফিট নিতে পারেন আলহামদুলিল্লাহ, দের ইজ নো প্রবলেম। আমার কনসেপশন হচ্ছে, আমার যেটা ওপিনিয়ন হচ্ছে, আপনি যদি প্রফিট নিয়ে বের হন আলহামদুলিল্লাহ, আমার কোনো অবজেকশন নেই। কিন্তু এই ধরনের নিউজে প্যানিকড হয়ে লস দিয়ে কেউ বিক্রি হয়ে যাবেন না, আমি আপনাদের প্রতি অনুরোধ করছি। যেহেতু ইফাদ অটো দেখুন কোথায় 2 পয়সা আর কোথায় 46 পয়সা, কত গুণ ইপিএস বৃদ্ধি পেয়েছে, তারপরেও কিন্তু আমরা এটা ফেলে দিচ্ছি, দাম পড়ে যাচ্ছে। এখানে সে তো থেমে যাওয়ার কথা নয়। সো আমরা যারা এই বিনিয়োগ বাজারে আছি আমাদের কিন্তু অনেক দূরদর্শিতা হতে হবে, অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে যে এর ফোকাস কোথায়, এর গোল কোথায়, লক্ষ্য কোথায়, কত দূর যাবে, এটা অ্যাজাম্পশন করতে হবে। এখানে কিন্তু সঠিক প্যারামিটার নেই, কারণ আমরা নিজেরাই তো এর প্যারামিটারে কারিগর। ঠিক আছে। যেমন কেয়া কসমেটিক, ভেরি গুড মেসেজ, ভেরি গুড মেসেজ। আমি শুধু বারবার বলছি এই মেসেজটা কিন্তু নট অনলি ফর দিস কোম্পানি অনলি। কেয়া কসমেটিক ব্যাপারে সেভারাল অনলাইন পোর্টালে নিউজ এসছে যে কেয়া কসমেটিক সব কটি কারখানা বন্ধ হয়ে গেছে, কেয়া কসমেটিক উৎপাদন বন্ধ হয়ে গেছে, সব কিছু বন্ধ হয়ে গেছে। কিন্তু যদি আপনি ভিতরে নিউজে দেখেন সেরকম লেখা আছে শুধুমাত্র এই টেক্সটাইল সেক্টর এগুলো বন্ধ রয়েছে, আর এগুলো র ম্যাটেরিয়ালসের কিছু প্রবলেম ছিল। এরপর একটা নিউজ আসছে কি যে কেয়া কসমেটিক্সের যে ফাংশন, যে উৎপাদন, এটা বন্ধ না, এটা চালু আছে, মানে কেয়া কসমেটিক্স প্রোডাক্ট যেগুলো। তো আমি দেখুন এটাতে গতকাল ভালো হয়েছে, তার আগের দিন ভালো হয়েছে দাম। কেয়া কসমেটিক্সের যখন এই নিউজটা আসলো বন্ধ, অটোমেটিকলি ভাবে 60 টাকা 70 পয়সা পড়ে গেল, দাম পড়ে গেল, দিয়ে লক্ষ লক্ষ শেয়ার হাত বদল হয়ে গেল। তারা কিনলো কারা? আমি কিন্তু সব বলেছিলাম আজকে কিনলো কারা। কেয়া কসমেটিক তো বন্ধ নিউজ হয়েছে, কেয়া কসমেটিক উৎপাদন শেষ, উৎপাদন বন্ধ। তাহলে আপনারা যারা বিক্রি করে বের হয়ে গেলেন, গালিগালাজ করলেন, তাহলে কিনলো কে? যারা কিনেছে ওরা ইনভেস্টর, যারা এই ধরনের নিউজকে রিড করতে পারে, যারা এই নিউজকে বুঝতে পারে, জানতে পারে, তারাই এই বাজারে টিকে থাকতে পারবে। আর যারা এই ধরনের নিউজ বুঝতে পারবে না, তারা এই বাজারে শুধু হাই হতাশ করবে, গালিগালাজ করবে, বিভিন্ন রকম মন্তব্য করবে, তারা টিকে থাকতে পারবে না। সো অ্যাকর্ডিং টু সিচুয়েশন ইউ হ্যাভ টু মেক দ্য ডিসিশন। এই সিচুয়েশনগুলোতে বাংলাদেশের বিনিয়োগ বাজারে যে সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনকে মেনটেন করেই, সেই সিচুয়েশনকে কন্ট্রোল করেই আপনাকে বিনিয়োগ বাজারে ঠিক থাকতে হবে এবং আপনাকে এখান থেকেই লাভ বের করতে হবে। কেপিপিএল, এটা নিয়ে আমি সেভারাল টাইম বলেছি, যখন এর দাম ছিল 60 টাকা তখন থেকে আমি বলে এসেছি। এখন এর টানা 33 টাকা 34 টাকার মধ্যে উঠে গেছে। আবার কি হয়েছে, আজকে লেনদেন হয়েছে দেখুন 26 টাকা 42,000, আজকে কিন্তু 3 টাকা 10 পয়সা পড়ে গেছে। আমার প্রশ্ন যে বিএসসিসি থেকে সেভারাল টাইম এখানে এই কেপিপিএলকে নোটিশ করা হচ্ছে যে কেন দাম বৃদ্ধি হচ্ছে, কেন দাম বৃদ্ধি হচ্ছে, কেন দাম বৃদ্ধি হচ্ছে, কোনো গোপন কিছু আছে কিনা, কোনো ফ্যাক্টর আছে কিনা। গত লাস্টে যে কেপিপিএলকে যে নির্দেশনা দেওয়া হয়েছে বিএসসিসি থেকে, কেপিপিএল কোনো উত্তর এখন পর্যন্ত দেয় নাই। তো আমি জানি না, আমি বলতেও চাই না। বাট আজকে এই 26,42,000 এরা কিনছে কারা? যে সমস্ত বিনিয়োগের ভাই যারা কিনেছেন আজকে, নিশ্চয়ই তারা জানেন যে কেপিপিএল একটা বন্ধ কোম্পানি। টানা 60 টাকা থেকে 33-34 টাকা বন্ধ চলে গেছে। এখন যদি এখান থেকে পড়ে যায় তাহলে যারা আছে কিনে তারা ধরা খেয়ে যাবে, আর যদি সামনের দিকে চলে যায় তাহলে তারা বের হয়ে যাবে, আরও ভালো কিছু প্রফিট নিতে পারবে। সো আমি বলতে চাই যেটা হলো, এই কেপিপিএলকে উদ্দেশ্য করে বলতে চাই, বা যারা এই ধরনের কোম্পানিতে বিনিয়োগ করে আছেন, এই নিউজগুলো আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। এই নিউজগুলো আপনাকে আরও বেশি অ্যানালিসিস করতে হবে, নিউজকে বুঝতে হবে কখন, কোথায়, কি কারণে এই নিউজগুলো করানো হলো, কেন বিএসসিসি বারবার কেপিপিএলকে এই ধরনের সতর্কবার্তা দেওয়া হচ্ছে, কেন বিএসসিসি যে একটা জেড ক্যাটাগরি কোম্পানিকে এই ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছে উইদাউট এনি রিজন, নিয়ে তাকে দাম ফলাই দিতেছে। আবার একটি
এ ক্যাটাগরি কোম্পানিকে, একটি এন ক্যাটাগরি কোম্পানিকে সরাসরি তারা জেড ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছে, তখন বিএসইসি কেন এই ধরনের উদ্যোগ নিচ্ছেন না? কেন আপনারা নিয়ন্ত্রণ সংস্থা, আপনি নিয়ন্ত্রণ সংস্থার দায়িত্বে থেকে, আপনারা যারা কমিশনার রয়েছেন, আপনারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, আপনারা নিয়ন্ত্রণ সংস্থার দায়িত্ব পদে থেকে এত বড় একটা ম্যাসিভ তারা কাজ করে, আপনারা কেন সেগুলো তদারকি করেন না? আপনারা কেন সেটা ভূমিকা নেন না? আমি আপনাদের এই ভিডিও বার্তার মধ্যে জানতে চাই। আমি আমার বিনোদ ভাই বোনদেরকে অনুরোধ করবো, আপনারা এই ধরনের কোনো ট্র্যাপে পা দিবেন না, এই ধরনের ট্র্যাপ থেকে দূরে থাকবেন। এই ধরনের ট্র্যাপকে যদি আপনি রিড করতে পারেন, বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি এই বাজারে ইউ আর এ সাকসেসফুল ইনভেস্টর। সো কেবিপিএল আজকে যারা কিনেছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই। যারা কিনেছেন নিশ্চয়ই দে নোজ, এবং যারা আজকে প্রফিট টেক করেছে তাদেরকে অভিনন্দন জানাই। এবং আজকে আমি দেখলাম যে 3 টাকা 10 পয়সা পাশাপাশি সারাদিন কিন্তু এই বেশ ওঠানামা করেছে, কখনো 1 টাকা, কখনো 20 পয়সা নেগেটিভ, কখনো পজিটিভে গেছে 1 টাকা, আবার ফালাই দিচ্ছে, আবার কমছে, এভাবে এগিয়ে গেছে কেপিপিএল। রিং শাইন আরেকটি কোম্পানি। রিং শাইনে কিন্তু এখনো বোর্ড মিটিং এর মাধ্যমে ইপিএস এর কোনো নির্দেশনা দেয় নাই, এখনো জানানো হয় নাই। আর একটা সময় চেয়েছে, সময় নিয়েছে। ডিসেম্বর চলে গেল, জানুয়ারি চলে গিয়ে এখন ফেব্রুয়ারিতে আসছে। রিং শাইনের কিন্তু লাইন চালু রয়েছে, ইজ নট ফুললি ক্লোজ, নট অনলি শাট ডাউন রিং শাইন। আজকে কেন এই রিং শাইনে এই যে 20 টাকা 20 পয়সা দাম বৃদ্ধি পেয়েছে রিং শাইনের দাম বৃদ্ধি পেয়েছে আজকে, এবং লেনদেন হয়েছে 11,10,000 এবং ক্লোজিং প্রাইস হয়েছে 4 টাকা। অনেক অনুৎপাদিত কোম্পানি, অনেক বন্ধ কোম্পানি, যেগুলো ধুলে মুড়ছি পড়ে গেছে, সেগুলোর দাম হুম করে বেড়ে যাচ্ছে। আর রিং শাইনকে নিয়ে এই গেম খেলা হচ্ছে বারবার। আপনারা জানেন যে যারা এই ধরনের করে তারা কিন্তু এখন হান্টিং করছে, কালেকশন করছে। একটা ম্যাচিউরিটি লেভেলে যখন চলে আসবে, তখন যেদিন হল্টেড হবে, দয়া করে সেদিন আপনারা কিনেন। আমি তখন খুব কষ্ট পাই, আপনাদেরকে বারবার বলি। তবে যদি কিনেন, আপনারা যদি জেনে শুনে বুঝে কিনবেন, এটা আপনাদের সিদ্ধান্ত। বাট যারা প্রফিট নেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই। বিক্রি করার দিন যদি আপনি কেনেন, তাহলে এটা তো আমার দোষ নয়। আপনাকে আগে থেকেই ম্যাচুরিটি মানে পরিপক্ক হওয়ার আগ পর্যন্ত আপনাকে কালেকশন করতে হবে, ধীরে ধীরে কালেকশন করতে হবে, খুব ঠান্ডা মাথায়, গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে আপনার কালেকশন করে এগিয়ে যেতে হবে। সো রিং শাইনের জন্য আমার শুভকামনা রইল, আপনার কেয়া কসমেটিক্সের জন্য আমার শুভকামনা রইল, পাশাপাশি ফ্যামিলিটেক্সের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল, এবং ইফাত এবং আফতাব অটোর প্রতি আমাদের শুভকামনা রইল। বোর্ড মিটিংয়ের 29শে জানুয়ারি বলার কথা ছিল রিং শাইনে, সেটাও হয় নাই, এবং তারা পরে কবে হবে সেটাও জানায়, কিন্তু তারা জানাবে। বাট আমি বলছি রিং শাইন কিন্তু এটা ক্লোজ কোম্পানি নয়, এটা কিন্তু এখন কার্যক্রম চালু আছে, ছোট পরিসর হলেও কার্যক্রম চালু রয়েছে। আরেকটা একটা কোম্পানি যেটা হল্ট হয়েছে আজকে, ডেলং নিউ লাইন। এখানে ক্লোজিং প্রাইস 9 টাকা 40 পয়সা, আজকে দাম বৃদ্ধি পেয়েছে 80 পয়সা, লেনদেন হয়েছে 9,20,000। আপনার কোনো বোর্ড মিটিং হয় নাই, আপনি এই কোম্পানিগুলোতে খেয়াল রাখবেন। জেনারেশন নেক্সট ক্লোজিং প্রাইস হচ্ছে 3 টাকা 50 পয়সা, আজকে 10 পয়সা দাম বৃদ্ধি পেয়েছে। এটা একটা জেড ক্যাটাগরি কোম্পানি, এবং 7 জানুয়ারি আপনার 2024-এ এটা বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে চলে যাওয়া হয়েছে, এবং লেনদেন হয়েছে আজকে 21,96,000। আজকে দাম আজকে আপনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমি আপনাদের যে বক্তব্যটা বলতে চাই, জেনারেশন এই কোম্পানিগুলোর দিকে আপনারা সুদৃষ্টি রাখবেন। এগুলো যখন ম্যাচুরিটি আপনি আস্তে আস্তে কালেকশন করতে, তবে একদিনে আপনি বড় ট্রেড করে বড় ভলিউমের শেয়ার কিনবেন না, এটা আমরা ভুল করে থাকি। আপনাকে সময় দিতে হবে। দিস ইজ মার্কেট, দিস ইজ বিজনেস, ইউ আর ইন বিজনেসম্যান। সো ইনভেস্টর মার্কেটে আপনি যদি সময় না দেন, শুধুমাত্র বা আবার টেলিফোনে কারো কাছে তথ্য নিয়ে যদি বিজনেস করতে চান, তাহলে আপনি ভালো কিছু করতে খুব কষ্ট হয়ে যাবে। আচ্ছা, বেস্ট হোল্ডিংস, আমি কমপক্ষে 20 বার আপনাদেরকে কোম্পানি বলেছি যে এটা একটা এন ক্যাটাগরি কোম্পানি, 10% ডিভিডেন্ড দিয়েছে। পাশাপাশি আজকে লেনদেন হয়েছে 10,24,000, এবং নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 53 টাকা 36 পয়সা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে দেখুন, এই ইপিএস এর ফাঁদে বেস্ট হোল্ডিংকে ফেলে দিয়েছে। 2023 অর্থ বছরে জুলাই ডিসেম্বরে ক্লোজিং এ ইপিএস ছিল 84 পয়সা, কিন্তু জুলাই ডিসেম্বর 2024-এর ইপিএস দেখানো হয়েছে 550 পয়সা, এর দাম ফালাই দিচ্ছে। আমরা পাবলিক কি বুঝতেছি, হাই ইপিএস পড়ে গেছে না ভাই, ইপিএস এর উপরে, ডিভিডেন্টের উপরে এই বাজারে আপনি রিপোর্ট নিয়ে আপনি প্রফিট করতে পারবেন না। আপনাকে ওই কনসার্ন পয়েন্টে, যে কনসার্ন পয়েন্ট এটা গেম খেলে, ওই গেমটা আপনাকে রিড করতে বুঝতে হবে। আপনি যখন এই বেস্ট হোল্ডিং যখন আবার টানা হল্ট শুরু হয়ে যাবে, তখন তো আপনি পাগল হয়ে যাবো, কেনার দিকে দৌড় করে। একটু ওয়েট করেন, টেক টাইম অ্যান্ড মেক প্ল্যান অ্যান্ড টেক প্রফিট। ওকে, এটা আপনাদের করতে হবে। এই সমস্ত কোম্পানিগুলোকে আপনার অবশ্যই আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন, বাট আপনার সিদ্ধান্ত আপনার। বাট আপনাকে প্ল্যান করতে হবে, গ্র্যাজুয়ালি এগিয়ে যেতে হবে। ব্যাট বিসি, এটা একটা কোম্পানি আজকে 3 টাকা 20 পয়সা নেগেটিভ চলে যায়, লেনদেন হচ্ছে 1,67,000। হ্যাঁ,
350 টাকা ক্লোজিং প্রাইস হয়েছে। এইসব কোম্পানিগুলোকে এখন নেগেটিভ যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, সুযোগই নেই। তারপরে ওই আমরা পড়ে রয়েছি ইপিজিএল, এখানে আজকে হল্টে ছিল ডেলং, আপনার আজকে ক্লোজিং প্রাইস হয়েছে 21 টাকা 80 পয়সা, আজকে দাম বেড়েছে 1 টাকা 90 পয়সা, লেনদেন হয়েছে 9,53,000, ইপিএস আছে 87 পয়সা, এবং অক্টোবর ডিসেম্বরে 2024 এবং 2023 আর ইপিএস ছিল 4 পয়সা। মাথায় রাখবেন এই কথাটা, কিন্তু মাথায় রাখবেন, এটা বি ক্যাটাগরি শেয়ার। 2023 অর্থ বছরের জুলাই ডিসেম্বরে ইপিএস ছিল 4 পয়সা, কিন্তু সেখানে 2024 ইপিএস এসে দিয়ে দেখাইছে 87 পয়সা। সো অভিনন্দন রইল যারা ইপিএসে বিনিয়োগকারী রয়েছে, তাদের অভিনন্দন। তো নয়, এটা একটা জেড ক্যাটাগরি শেয়ার, ক্লোজিং প্রাইস 3 টাকা 20 পয়সা, আজকে দাম বেড়েছিল কিন্তু ক্লোজিং এসে দাম বাড়ানো দেখানো হয় নাই। এটাও একটা টেকনিক্স। লেনদেন হয়েছে 91,000। 10ই নভেম্বর 2024 ফ্যাক্টরি ক্লোজের ব্যাপারে বিএসইসি থেকে একটা টিম যে দেখাইছে যে ফ্যাক্টরি ক্লোজ অনেক দিন ধরে বন্ধ রয়েছে। এই নিউজগুলো দেয় কি জন্য জানেন? এই নিউজগুলো দেয় হচ্ছে যে আপনি কিছু বের হয়ে যান, আপনারা যারা আছেন বের হয়ে যান, আমরা কিছু কালেক্ট করি, ঠিক আছে? এই নিউজগুলো এই জন্যই দেওয়া হয়। হ্যাঁ, এটা তো বন্ধ ফ্যাক্টরি সবাই জানে, কিন্তু নিউজগুলো নিয়ে আসতে হয় এই জন্য যে আমরা একটু কালেক্ট করি, পরবর্তীতে আমরা আরো ধান্দা ফিকির করতে পারবো, ঠিক আছে? তো তাল্লু স্পেন, এটা ক্লোজিং প্রাইস হয়েছে আজকে 6 টাকা 50 পয়সা, আজকে 20 পয়সা দাম বেড়েছে, এবং লেনদেন হচ্ছে 3,82,000। এবং বোর্ড মিটিংয়ে 29 জানুয়ারি 2025 ইপিএস দেখানো হচ্ছে 98 পয়সা, এবং জুলাই ডিসেম্বর 2024 এবং 97 পয়সা দেখানো হয়েছে 2023, এবং এনএবি 15 টাকা 16 পয়সা এটা দেখানো হয়েছে। কেটিএল ক্লোজিং প্রাইস দেখানো হয়েছে হলো 11 টাকা 20 পয়সা, আজকে দাম বেড়েছে 90 পয়সা। আজকে ডেলং হল্ট ছিল, লেনদেন হচ্ছে 40,62,000। আজকে এই যে কথাগুলো বলতে চাই, তারপর ভিডিও অনেক বড় হয়ে যায়। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এই কোম্পানির প্রতি সুদৃষ্টি রাখবেন, চোখ রাখবেন, দেখবেন, শুনবেন, বুঝবেন, বাট পরিকল্পনা করবেন যে কখন আপনাকে কি করতে হবে, কোন নিউজটা কি জন্য দেওয়া হচ্ছে, এই নিউজগুলো আপনাকে রিড করতে বুঝতে হবে। আরও অনেক ভালো ভালো কোম্পানি আছে, আপনারা আজকে এই কোম্পানিগুলোকে নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। ইট ডাজেন্ট মিন দেয়ার ইজ নো আদার্স কোম্পানি। এর অর্থ হচ্ছে যে আমি এই কোম্পানিগুলো ফোকাস করেছি, আজকে দেখেছি যে কোম্পানিগুলো কিভাবে মিসলিডিং করে একটা ক্লিক বাইট নিউজের মাধ্যমে দাম ফালানো হচ্ছে, বাড়ানো হচ্ছে। আমি এই তথ্যগুলো আপনার সাথে তুলে ধরেছি, এবং আমি আশা করছি আপনারা আগামী দিনগুলোতে আরও ভালো কিছু করবেন। সকলের জন্য শুভকামনা। আজকে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।